আচ্ছা, আমি আপনাদের জন্য নতুন একটা টপিক অলরেডি হচ্ছে ক্লাস ওয়ার্কে দিয়ে দিয়েছি। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল। হ্যাঁ, এই টপিকটা অলরেডি আমি আপনাদের ক্লাস ওয়ার্কে দিয়ে দিয়েছি আপলোড। তো শুরু করছি আপনাদের সাথে ঈদের পরে প্রথম ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। ক্লাসিফিকেশন অফ সয়েল, হ্যাঁ, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সয়েল ডিস্ট্রিবিউশন আছে অথবা বিভিন্ন টাইপের যে সয়েল আছে, তো কোন সয়েলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আসলে সব ধরনের সয়েল তো একরকম ভাবে কাজ করবে না, ঠিক না? অর্থাৎ কিছু সয়েলকে আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফেজে রাখি। এর কারণটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলোর লোড ডিস্ট্রিবিউশন এক এক রকম, যার কারণে সয়েলের যে প্রপার্টি অথবা সয়েলের যে হচ্ছে কাজ, তো এক একটার এক এক রকম হয়। এই কারণে আমরা যে কোনো ধরনের সয়েল দিয়েই আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই রিস্কটা আমরা নিতে পারি না। তো এই জন্য কোন ধরনের সয়েলকে কিভাবে ইউটিলাইজ করা যায়, এই জিনিসটার জন্যই আমাদের সয়েলের ক্লাসিফিকেশনটা জানা দরকার। সো ইন্ট্রোডাকশনের পার্টে যেটা আছে সেটা হচ্ছে যে ডিফারেন্ট সয়েলস উইথ সিমিলার প্রপার্টিজ মে বি ক্লাসিফাইড ইনটু গ্রুপস এন্ড সাবগ্রুপস অ্যাকর্ডিং টু देयर ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার। ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে যে এদের তো অ্যাকচুয়ালি কাজটা হবে হচ্ছে মেইনলি লোডটাকে ক্যারি করা, তাই না? আলটিমেটলি যে আমাদের স্ট্রাকচার গুলো আছে সেটার আলটিমেট যে লোড সেটা আলটিমেটলি এই সয়েলটাতেই ডিস্ট্রিবিউট হবে। তো এই কারণে এই একই টাইপের যে সয়েল গুলো থাকে, একই টাইপের কাছাকাছি সিমিলার প্রপার্টি শো করে, তাদেরকে একটা গ্রুপ আকারে চিন্তা করা হয় যে এই গ্রুপ, বুঝতে পেরেছেন? যে সাপোজ ওয়েল গ্রেডেড স্যান্ড একটা গ্রুপ না, এরকম যে একটা গ্রুপে এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা জানি যে সয়েলের বিভিন্ন প্রপার্টি থাকবে, যেমন সেটা পার্টিকেল ডিস্ট্রিবিউশন হতে পারে বা এরকম আর কি। তো এই ধরনের কেসগুলোকে আমরা কি করি, একটা গ্রুপে অ্যাসাইন করে দিই, এই গ্রুপের সয়েল দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক, এখন এই সয়েল ক্লাসিফিকেশনের জন্য দুইটা মেজর ক্যাটাগরি আছে। আপনারা নিশ্চয়ই এই যে হাইলাইটেড পার্টটুকু দেখতে পাচ্ছেন, এই যে ইন জেনারেল there are two major categories into which the classification systems developed in the past can be grouped. এটা হচ্ছে আগে হতো আর কি। এখন আমরা আমাদের জন্য আমাদের কাজগুলোকে সহজ করার জন্য অনেক কিছু মডিফাই করে ফেলেছি, সেটাও আমরা দেখবো। বাট আগে কি হতো, অর্থাৎ শুরুটা কিভাবে হয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখছি। তো প্রথমে যখন সয়েলের ক্লাসিফিকেশনটা ছিল তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই বড় ধরনের স্ট্রাকচার তো ছিল না, তো যার কারণে এটার মেইনলি এই সয়েলের ক্লাসিফিকেশনটা এই এগ্রিকালচারের সাথে একটা রিলেশন ছিল। তো এই কারণে প্রথম যেই ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের, অর্থাৎ আমেরিকার একটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের সয়েলকে বিভিন্নভাবে তারা ক্লাসিফাই করেছে, অর্থাৎ শ্রেণীভাগ করেছে। The textural classification is based on the particle size distribution of the percent of sand, silt and clay size fractions. অর্থাৎ এইখানে আপনারা যে জিনিসটা সামনে দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে স্যান্ড, সিল্ট এবং হচ্ছে ক্লে সাইজ ফ্র্যাকশন, ঠিক আছে? তো এই যে কয়েকটা ধরনের পার্সেন্টেজ আকারে তারা কি করবে, ক্লাসিফাই করবে, আলাদা আলাদা ভাগ করে দিবে। In this chapter, we will discuss the textural classification system developed by the US Department of Agriculture. তো প্রথমে আমরা এই মেজর ক্যাটাগরি দুইটার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কিভাবে এই সয়েলটাকে ক্লাসিফাই করতে, আগে সেইটা একটু দেখে আসি, তাহলে আপনাদের জন্য ধীরে ধীরে বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে টেক্সচারাল ক্লাসিফিকেশন, উপরে অনেক কিছু কথা লেখা আছে। তো তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী তারা যেটা করতো যে স্যান্ডকে তারা এই রেঞ্জের ভিতরে রাখতো, 2 থেকে 0.05 মিলিমিটার ইন ডায়ামিটার, এই রেঞ্জের যদি পায়, আমি তো কিন্তু আগেই বলেছি যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটাকে তারা ওয়ান এন্ড অনলি ইম্পর্টেন্স দিত। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, ঠিক না? আমরা তো এই সিভ অ্যানালাইসিস করেছি, তো সেই ক্ষেত্রে এই পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটাকেই তারা শুধুমাত্র ইম্পর্টেন্স দিত, অন্যান্য বিষয়গুলোকে তেমন একটা ইম্পর্টেন্স দিত না।
তো শুধুমাত্র এইটার উপরে বেস করে আমাদের এই ক্লাসিফিকেশনটা তারা তৈরি করেছে। সিল্ট সাইজের বেলায় দেখেন 0.05 টু 0.002 মিলিমিটার ইন ডায়ামিটার, এই রেঞ্জে থাকলে সিল্ট হবে। আপনারা সবাই জানেন যে 200 সিপ পাস করে গেলে সেটাকে আমরা ক্লে অথবা সিল্ট হিসেবে কনসিডার করে থাকি, কিন্তু সেটা আমরা করি তাদের তাদের যে তারা যেভাবে এই জিনিসটাকে ডিনোট করতো সেটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকলেই শুধুমাত্র এটাকে সিল্ট সাইজ বলতো। এবং তারা দেখেন ক্লে সাইজেরও একটা বলে দিয়েছে যে স্মলার দেন 0.00 মিলিমিটার 0.002 মিলিমিটার ইন ডায়ামিটার, এটা হচ্ছে তারা ক্লে সাইজ। অর্থাৎ সিল্টটা অ্যাকচুয়ালি কি, সিল্টটা কিন্তু ক্লে এর থেকে বড় হচ্ছে, তাই না? 0.05 টু 0.002 মিলিমিটার এইটা হচ্ছে সিল্ট, আর এর থেকে যারা ছোট এই যে স্মলার দেন 0.002 এদেরকে বলতো তারা ক্লে। তো এখন দেখেন তারা একটা চার্ট আমাদের শো করেছে, মানে বইতেই ছিল, আমি যে বই থেকে পড়াচ্ছি আর কি, বিএম দেশের। এবং এই বইয়ের এই যে চার্টটা আমরা নিয়েছি, এই যে দেখেন ফিগার 5.1 ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টেক্সচারাল ক্লাসিফিকেশন, এই চার্টটা তারা তৈরি করেছে, বুঝতে পেরেছেন? আর এই যে বিভিন্ন ধরনের কথা ভিতরে লেখা আছে চার্টের ভিতরে, ক্লে, স্যান্ডি ক্লে, লোম, লোমি স্যান্ড, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে এক একটা গ্রুপ হিসেবে চিন্তা করতে পারেন। অর্থাৎ এই গ্রুপের যে কোনো একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্টটা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। তবে এই গ্রুপের মধ্যে যেখানেই পড়ুক না কেন তাকে আমরা ক্লে হিসেবেই কনসিডার করব, কিন্তু তার কিন্তু পার্সেন্টেজ আলাদা আলাদা হবে। যেমন দেখেন, the use of this chart can best be demonstrated by an example if the particle size distributions of soil A, আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে সেটা হচ্ছে A স্যাম্পল, shows 30% স্যান্ড, স্যান্ডের পার্সেন্টেজটা কত? 30%। আর সিল্টার কত? 40%। ক্লে সাইজ কত? 30%। তাহলে স্যান্ড, সিল্ট এবং ক্লে এই তিনটা পার্সেন্টেজ দেওয়া আছে, টোটাল 100%, তাহলে 100%ই আছে এখানে। এখন দেখেন চার্টটা একটু খেয়াল করেন, চার্টের ভেতরে কি কি আছে। এই সাইডে আছে হচ্ছে পার্সেন্টেজ অফ ক্লে, আর এই পাশে হচ্ছে পার্সেন্টেজ অফ সিল্ট, আর এই নিচের অংশ আছে পার্সেন্টেজ অফ স্যান্ড, তাই না? তো এখন দেখেন 30, 40 and 30, প্রথমটা হচ্ছে 30% স্যান্ড। আমাদের কিন্তু সয়েল এটাকে বের করতে হবে কোন ক্লাসে সে পড়ছে সেটা। তাহলে সয়েল এ স্যান্ডে হচ্ছে 30%, তাহলে পার্সেন্টেজ অফ স্যান্ড সেটা 30% বের করবো। দেখেন 0 এখান থেকে শুরু হয়েছে, দেখেন পার্সেন্টেজ অফ স্যান্ড 0, 10, 20, 30, 40, 50 এভাবে করে 100। আবার পার্সেন্টেজ অফ ক্লে 0 থেকে শুরু হয়েছে, আবার পার্সেন্টেজ অফ সিল্ট 0 থেকে 100। তাহলে এখানে স্যান্ডের পরিমাণটা হচ্ছে 30%, সো 1 এই যে 30, এই হচ্ছে 30। তো এই পয়েন্টে আসার পর কি করব আমরা, এই পাশ থেকে একটা পয়েন্ট নিয়ে আসবো এবং 30 থেকে দেখেন এই পয়েন্টটা এই যে এই দিক বরাবর যাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন দ্বারা দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এরপরে সিল্ট হচ্ছে 40%, তাহলে সিল্ট 40% কোথায়? 0, 10, 20, 30, 40। তাহলে এই 40 থেকে একটা কি করব, একটা অ্যারো নিয়ে আসব। আর ক্লে সাইজ পার্টিকেলস কতটুকু? এটাও 30%। তাহলে এখন দেখেন 0, 10, 30 পার্সেন্টেজ অফ ক্লে, তাহলে 30। তাহলে তিনটাকে একই সাথে আপনাকে টেনে আনতে হবে, যেই পয়েন্টে সে ইন্টারসেক্ট করবে তিনটা, সেইটাই বুঝে নেবেন যে ওইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ ওই ক্লাসেই সে আছে যেই সয়েল স্যাম্পলটা নিয়ে আপনি কাজ করছেন, বুঝতে পেরেছেন? তাহলে এই সয়েলটা কি? ক্লে লোম। দেখেন ক্লে লোম, এই যে দিস সয়েল ফলস ইনটু দ্য জোন অফ ক্লে লোম। তো ওনারা তো আমাদের চার্ট একটা দিয়ে দিয়েছেন, সেই চার্ট অনুযায়ী আমরা হচ্ছে আগাবো, বুঝতে পেরেছেন? তো এই চার্ট থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলো বের করে নিব, এবং সেই ক্ষেত্রে আপনাদের এই পার্সেন্টেজ গুলো দিয়ে দেওয়া থাকবে। যেমন এই যে পরের এক্সাম্পলে এটা আছে, এই যে স্যান্ড, সিল্ট এবং ক্লে, স্যাম্পল এ, স্যাম্পল বি, স্যাম্পল সি, স্যাম্পল ডি, এই যে 4 ধরনের স্যাম্পল দেয়া আছে, এই 4টা স্যাম্পল কোন কোন ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ছে সেটা আপনারা খুঁজে বের করবেন। কোনোটা ক্লে হতে পারে, কোনোটা স্যান্ডি ক্লে হতে পারে, কোনোটা সিল্ট হতে পারে, এইরকম যেই যেই ভাগে পড়বে সেই ভাগটাই হচ্ছে আপনার ওই গ্রুপ, একটা গ্রুপ, সয়েলের গ্রুপ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, খুবই ইজি একটা, তারা একটা চার্টের আন্ডারে তারা হচ্ছে এই কাজগুলো করতো, যেহেতু তাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে এগ্রিকালচার রিলেটেড, সো তাদের জন্য ওই ওই সবগুলো বিষয়কে কনসিডার করার দরকার পড়ছিল না।
বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ারিং, আমরা যে সিভিল ইঞ্জিনিয়াররা যেই কাজের জন্য সয়েলটাকে হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে আনছি, সেটা কি মেইনলি আমাদের স্ট্রাকচারাল লোডটা যেন ঠিকমতো ডিস্ট্রিবিউট হয়। এমন সয়েল নিলাম যেটাতে হচ্ছে আমাদের লোড নেওয়ার সাথে সাথে কি হলো, সয়েল দেবে গেল বা সেটেলমেন্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে তো আমরা বিপদে পড়ে যাব, সয়েলের এই স্ট্রাকচারে ফ্র্যাকচার চলে আসবে। এই কারণে আমরা কি করলাম দেখেন, দ্য আদার মেজর ক্যাটাগরি ইজ বেসড অন দি ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার অফ সয়েল and takes into consideration the particle size distribution and the plasticity. এই প্লাস্টিসিটি কথাটা আপনাদের জন্য নতুন, এটা আসবে হচ্ছে লিকুইড লিমিট প্লাস্টিসিটি ইন্ডেক্স। লিকুইড লিমিট প্লাস্টিসিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি যদি সহজ কথায় আমি আপনাদের বলতে চাই যে প্লাস্টিসিটি কথাটা কেন আসলো, আগে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় আছে সেই জিনিসটা একটু ভালো মতো বোঝার ট্রাই করেন। প্রথম যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের কনসিডার করার ওয়ে ছিল একটা, সেটা কি পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন অফ দ্য সয়েল। সেখানে শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করেই তারা কি করত, ক্লাসিফিকেশনটাকে আনতো। কিন্তু এইখানে যে হচ্ছে আরেকটা মেজর ক্যাটাগরি যেটা ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার অফ সয়েল, অর্থাৎ সয়েলের ইঞ্জিনিয়ারিং যে বিহেভিয়ার, সেটা কিন্তু দুইটা বিষয়ের উপর কনসিডার করা হচ্ছে। সেই দুইটা বিষয় হচ্ছে, প্রথমটা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন এবং পরেরটা হচ্ছে প্লাস্টিসিটি। একটা হচ্ছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আর একটা কি প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটি যদি বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের যে সয়েল, তার সাথে তো পানি থাকবে, রাইট? ওয়াটার থাকবে না? তো এই যে ওয়াটারের পার্সেন্টেজটা একটা নির্দিষ্ট লিমিট পর পর তো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সকল ধরনের সয়েলে কিন্তু এই ময়েশ্চার কন্টেন্ট একই লেভেলে থাকবে না, তাই না? তো যখন আপনি সয়েলের সাথে এই ওয়াটারটাকে অ্যাড করছেন, এক এক সময় সয়েল এক এক রকম বিহেভ করবে। এই যে লিকুইড লিমিট দেখতে পাচ্ছেন, প্লাস্টিসিটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন, এটা আপনাকে সামনে আমি যখন টপিকগুলো পড়াবো তখন আপনারা আরো ভালো মতো ক্লিয়ার হবেন। আপাতত প্লাস্টিসিটিটা বোঝেন। প্লাস্টিসিটিটা হচ্ছে সয়েল যখন শুকনো অবস্থায় থাকে তখন কি সে হার্ড অবস্থায় থাকে, তাই না? হার্ড মানে তার হচ্ছে লোড নেয়ার অ্যাবিলিটিটা বেড়ে যায়। আবার ধরেন কিছুটা পানি মিক্স করলাম, তখন কি সে ওই যে একটু নরম হয়, তাই না? আবার ধরেন পানি বেশি পরিমাণ চলে আসলো, তখন কি হয়ে যাবে, সে ফ্লুইডের মতো বিহেভ করবে। বুঝতে পেরেছেন? তো এই যে পানি মেশানোর সাথে সাথে সয়েলের এক এক রকমের বিহেভিয়ার, এই জিনিসটাকে আপনারা প্লাস্টিসিটি হিসেবে ধরে নিতে পারেন। তো এই দুইটা বিষয়, একটা হচ্ছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে প্লাস্টিসিটি। যেটা বললাম যে প্লাস্টিসিটি জিনিসটা কি, যে ওয়াটার এবং সয়েলের কম্বিনেশনের ফলে সয়েলের বিভিন্ন ধরনের বিহেভিয়ার শো করছে, এইটাই হচ্ছে তার প্লাস্টিসিটি। তাহলে প্লাস্টিসিটি যেটা, সেটাও আমাদের কনসিডার করতে হচ্ছে, এবং পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন এই জিনিসটাকে আমাদের কনসিডার করতে হচ্ছে। সো এই যে দুইটা বিষয়কে কনসিডার করার পর দুইটা ক্লাসিফিকেশন সিস্টেম আমাদের সামনে চলে আসলো। একটা হচ্ছে অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। তো এই দুইটা থেকে আমরা দুইটা ম্যাথ দেখব। অলরেডি আপনারা এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে মোটামুটি জানেন, হয়তো ওইভাবে জানেন না, কিন্তু আপনারা অলরেডি শিখেছেন। যে প্রথম ক্লাসে যে আমরা ওই গ্রাফ ড্র করেছিলাম সেমিলার গ্রাফের, ওইখান থেকে এই বিষয়গুলো আর কি জিনিসগুলো আসবে। আর অ্যাস্ট্রোটা হচ্ছে আজকে আমি দেখাবো যে দা অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন সিস্টেম, এই জিনিসটা আমরা কিভাবে করব। তাহলে এই দুইটা ভাগ কিন্তু এই মেজর ক্যাটাগরি যেটা আছে, যেটা সয়েলের এই বিহেভিয়ারের উপর ডিপেন্ড করছে। কোন ধরনের বিহেভিয়ার? ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার। তো এটার উপরে যেহেতু ডিপেন্ড করছে, এই দুটো থেকেই আমাদের এই ক্লাসিফিকেশন সিস্টেমটা জেনারেট হলো, অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন সিস্টেম। তো একটু নিচে যাই, এই নিচের সাথে সাথে দেখতে পাবেন এই যে ক্লাসিফিকেশন বাই ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার, অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন সিস্টেম দেখতে পাচ্ছেন 5.4। তো অ্যাস্ট্রো সম্পর্কে একটু খুঁটিনাটি একটু জেনে নেই যে অ্যাকচুয়ালি এটা কারা করেছে বা সামথিং। দ্য অ্যাস্ট্রো সিস্টেম অফ সয়েল ক্লাসিফিকেশন ওয়াজ ডেভেলপড ইন 1929 অ্যাজ দ্য পাবলিক রোড অ্যাডমিনিস্ট্রেশন ক্লাসিফিকেশন সিস্টেম। অর্থাৎ এটার সাথে ওই যে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট হয়তো সরাসরি লিঙ্কড। It has undergone several revisions with the present version proposed by Committee on Classification of Materials for Subgrades and Granular Type of Roads of Highway Research Board. এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে সেটা হচ্ছে সাবগ্রেড এবং হচ্ছে গ্রানুলার টাইপ অফ রোডস অফ হাইওয়ে, এদের মাধ্যমে আর কি জিনিসগুলো এসেছে। সাবগ্রেড তো বোঝেনি আর কি, বেস, সাব বেস, সাবগ্রেড। আচ্ছা, এখন অ্যাস্ট্রো যেই ক্লাসিফিকেশনটা দিয়েছে সেটা হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়ালের জন্য।
আমাদের যে হাইওয়ে থাকে সেটাতে কি থাকে, প্রথমে হচ্ছে সারফেস লেভেল থাকে, তারপর কি থাকে বেস, সাব বেস, দেন হচ্ছে লাস্টে হচ্ছে সাবগ্রেড, যেখানে হচ্ছে মেইনলি এই সয়েল স্যাম্পলটাকেই রাখা হয়, তাই না? তো সেটাকে মাঝে মাঝে মডিফাই করে নেওয়া হয় যদি সেই পরিমাণ স্ট্রেংথ যদি তার না থাকে। এখন এই যে চার্ট দুইটা দেখছেন, এখানে দুইটা আছে চার্ট অ্যাকচুয়ালি, একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দুইটা চার্ট আছে, আপনাদের পরীক্ষার সময় এই চার্টগুলো দিয়ে দেওয়া হবে এবং চার্ট থেকে আপনারা ওই জিনিসগুলোকে এক্সট্রাক্ট করে আপনাদের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে নিয়ে আসবেন। খুবই সহজ বিষয়, খুব একটা কঠিন কিছুই না। ক্লাসিফিকেশন অফ হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়ালস। হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়ালস কেন? এই অ্যাস্টোর যে সিস্টেমটা সেটা এই সাবগ্রেড ম্যাটেরিয়ালস এর জন্যই তৈরি করা হয়েছিল, যেহেতু তাদের রোড কনস্ট্রাকশন করতে হবে। সো এই দিক থেকে তারা এই সয়েলটাকে এইভাবে ক্লাসিফাই করেছিল। তো সয়েলের প্রথম দুইটা ভাগ, এখানে কিন্তু চার্ট দুইটা, আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন, চার্ট দুইটা দুইটা কিভাবে আছে দেখেন। একটা হচ্ছে গ্রানুলার ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে সিল্ড ক্লে ম্যাটেরিয়ালস। পরীক্ষার সময় যেই কোশ্চেন আসবে তার উপর ডিপেন্ড করে আমরা এই চার্ট দুটোকে দিয়ে দিব। তারপর আপনারা ডিসিশন নেবেন যে সেটা কি আপনারা উপরের চার্টটা ব্যবহার করবেন নাকি নিচেরটা, সেটা আপনাদের ডিসিশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম চার্টের জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে যে এটা গ্রানুলার ম্যাটেরিয়ালস কিনা। গ্রানুলার ম্যাটেরিয়ালস বলতে আমরা কি বোঝাচ্ছি? 35% or less of total sample passing number 200। আচ্ছা, নাম্বার 200 যে সিফটা আছে সেইটা যদি পাস করে চলে যায়, আবারও ভালো মতো খেয়াল করেন, যদি সিভ নাম্বার 200 পাস করে সয়েল স্যাম্পলটা চলে যায়, তাহলে সেটা কি থাকবে? সিল্ট অথবা ক্লে, সিল্ট অথবা ক্লে। এখন আপনার কাছে ধরেন একটা স্যাম্পল আছে 100 গ্রামের। এখন গ্রানুলার ম্যাটেরিয়ালস হবে তখনই যখন ওই 100 গ্রামের 35% অথবা 35 গ্রাম বা তার থেকে নিচের 35 গ্রামের নিচের অংশ এই 200 সিভ দিয়ে পাস করবে। আবারও বলছি, গ্রানুলার ম্যাটেরিয়ালস বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরেন আপনার কাছে 100 গ্রামের একটি সয়েল স্যাম্পল আছে, তার মধ্যে 35%, তাহলে কত হয়? 35 গ্রাম। তাহলে তাদের কাছে গ্রানুলার ম্যাটেরিয়ালস হচ্ছে সেইটাই যেটা হচ্ছে এই 200 নাম্বার সিভ দিয়ে যদি 35 গ্রাম বা তার তার থেকে কম পরিমাণ স্যাম্পল এই 200 নাম্বার সিভ দিয়ে পাস করে, তখনই সেটাকে গ্রানুলার ম্যাটেরিয়ালস বলা যাবে। তাহলে যদি 35%-এর বেশি স্যাম্পল নাম্বার 200 দিয়ে পাস করে যায়, সেটা কি হবে? সেইটা হবে কিন্তু সিল্ড এবং ক্লে ম্যাটেরিয়ালস। এটা কিন্তু আপনারা জানেন যে নাম্বার 200 দিয়ে পাস করলে যদি পাসিং হয় তাহলে সিল্ড অথবা ক্লে, আর যদি পাস না করে তাহলে কি হবে? স্যান্ড অথবা গ্রাভেল, রাইট? তো সেইটাই হচ্ছে এইখানে আপনাদের প্রথমে ডিসিশন নিয়ে ফেলতে হবে। তাহলে আপনাদের কোশ্চেনে অবশ্যই এই নাম্বার 200 সিভ দিয়ে কতটুকু পাস হয়ে যাচ্ছে সয়েল স্যাম্পলের, সেটা কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে। সামনে আমরা কোশ্চেন দেখব, সেখান থেকে আমরা জিনিসটা বুঝে যাবে। আচ্ছা, এবার আসেন নিচে কিছু, এই যে A1 দেখতেই পাচ্ছেন, A1 A2, হ্যাঁ, আবার A1 এর কয়েকটা ভাগ আছে, A1A, A1B, A3, A24, A25, A26, A27। একটু আগে যে আমি সয়েলের গ্রুপ সম্পর্কে বলছিলাম না যে সয়েলের গ্রুপ, তো যখন আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ হবে তখন আমরা সেই সয়েলটাকে এই গ্রুপের আন্ডারে বলতে পারবো যে সাপোজ সেই সয়েলটা A1A অথবা A1B, এই জিনিসটা বুঝতে পারছেন এরকম। আচ্ছা, তো আর কি আছে দেখি। এই পাশে আছে হচ্ছে সিভ অ্যানালাইসিস এর রেজাল্ট, অর্থাৎ নাম্বার 10 দিয়ে পাস করছে কতটুকু, নাম্বার 40 দিয়ে পাস করছে কতটুকু, নাম্বার 200 দিয়ে পাস করছে কতটুকু, এই জিনিসগুলো আছে। আর এইখানে কোন ক্রাইটেরিয়ার জন্য কতটুকু আমাদের লিমিটেশনস সেটা বলে দিয়েছে। আমি আপনাদের এই ম্যাক্সিমাম এবং মিনিমাম এই জিনিসটা একটু বলে যাব যাতে আমার পরবর্তীতে বোঝাতে সুবিধা হয়। দেখেন এখানে প্রথমে আছে হচ্ছে সিভ অ্যানালাইসিস পার্সেন্টেজ, নাম্বার 10, নাম্বার 40, নাম্বার 200। আচ্ছা, এবার আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্র্যাকশন। দেখেন এখানে কি কি আছে, লিকুইড লিমিট আছে, প্লাস্টিসিটি ইন্ডেক্স আছে, পাসিং নাম্বার 40 আছে। এই যে প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ পাসিং,
আর পরেরটা হচ্ছে লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স। এখন আপনার মনে হয় প্রিভিয়াস আপনার আলোচনা থেকে বোঝা উচিত যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্টো সিস্টেমেই করছি আমরা। কারণ অ্যাস্টো সিস্টেমে কি ছিল, দুইটা বিষয়কে কনসিডার করতে হবে, শুধুমাত্র একটা করলে হবে না। অ্যাস্টো সিস্টেমে ছিল যে আপনি পার্টিকেল সাইজকেও পার্টিকেল সাইজের যে ডিস্ট্রিবিউশন সেটাকেও কনসিডার করবেন, এবং প্লাস্টিসিটি রেজাল্ট অর্থাৎ লিকুইড লিমিট অথবা প্লাস্টিসিটি ইন্ডেক্স এইগুলো বিষয়গুলো থাকতে হবে। তাহলে এখন দেখেন চার্টে কিন্তু দুইটা বিষয় দেয়া আছে, এইটা হচ্ছে পার্সেন্টেজ পাসিং, আর নিচে দেখেন এই যে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং লিকুইড লিমিট এদের ভ্যালুও দিয়ে দেয়া আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন আর পরেরটার জন্য দেখি, এখানেও সেম, যে কত নাম্বার সিভ দিয়ে পাস করছে সেটার একটা বিষয়, এবং লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স এইটাও দিয়ে দেওয়া আছে। তো সিল্ড ক্লে ম্যাটেরিয়ালস এর জন্য আমার ক্লাসিফিকেশনটা এরকম যে A4, A5, A6, A7, এবং 7 এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, A7-5 এবং A7-6। তো আশা করি মোটামুটি এই জিনিসগুলো বুঝেছেন। এবার আসি হচ্ছে এই যে কয়েকটা সংখ্যার পরে ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে, এর অর্থ কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে কোন একটা স্যাম্পল দিয়ে দেওয়া হবে। স্যাম্পলটা একটু নিচে, যে স্যাম্পলের ধরেন নাম্বার 40 দিয়ে তার পাস হচ্ছে 25%। কত? 25%। তাহলে তাকে কি এই A1 এর আন্ডারে আনা যায় কিনা? নাম্বার আবারও বলছি, ধরেন আপনার কাছে কোন একটা সয়েল স্যাম্পল আছে, এখন আপনাকে বলে দিল যে আপনি দেখেন যে এই অ্যাস্ট্রো সিস্টেমে সে কোন ক্যাটাগরিতে পড়ে, তাই না? তাহলে সে ক্যাটাগরিতে পড়তে হলে তাকে কি করতে হবে? এই যে সাপোজ নাম্বার 40 আছে, নাম্বার 40, তো নাম্বার 40 তে আপনাকে A1A এই গ্রুপের ক্ষেত্রে ম্যাক্সিমাম 30% পর্যন্ত অ্যালাউ করবে। তার মানে ম্যাক্সিমাম 30%, অর্থাৎ কি হবে, যদি 30 হয় আপনার রেজাল্ট, আপনি যে সয়েল স্যাম্পলটা ইউজ করছেন তার নাম্বার 40 দিয়ে যদি 30% পাস করে, তাহলে কিন্তু সে A1A গ্রুপের মধ্যে পড়তে পারে বলছি। কারণ কি, আপনাকে অন্যান্য দিকগুলোও দেখতে হবে, নাম্বার 10, নাম্বার 200 এটাও দেখতে হবে। সো যে কোনো একটা দেখলে হবে না। বিষয়টা আরেকবার বলছি যে 100%এর মধ্যে যদি এই নাম্বার 40 ধরেন 25 পাস করলো, কত? 25, আর আপনার A1A এটা দিচ্ছে ম্যাক্সিমাম 30, অর্থাৎ 30 এর উপরে যেতে পারবে না। এখন যদি 29 হয়, 28 হয়, 20 হয়, 10 হয়, তাহলে কিন্তু A1A সেটাকে মেনে নিচ্ছে। কিন্তু আপনার নাম্বার 40 দিয়ে যদি 35 পাস করে, নাম্বার 30 দিয়ে নাম্বার 40 সিভ সিভ নাম্বার 40 এটা দিয়ে যদি 35 পাস করে, তাহলে কিন্তু আপনার এখানে এই A1A ক্যাটাগরিতে আর সয়েলটা থাকলো না। তাহলে আপনাকে কোথায় চলে যেতে হবে? A1A না হলে A1B। প্রথমে লেফট সাইড থেকে শুরু করতে হবে, A1A থেকে A1B, তারপর হচ্ছে এইদিকে। তাহলে A1B এর জন্য কি দেখেন, আপনার পাস করেছে 35, নাম্বার 40 দিয়ে পাস করেছে 35%, আর A1B আছে কতটুকু? 50 ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম 50। ম্যাক্সিমাম কত? 50। তাহলে 50 যদি ম্যাক্সিমাম হয় আর আপনার কাছে হচ্ছে 35, তাহলে কি আপনার এটা চলবে। বুঝতে পেরেছেন? তারপর ওইটা যদি মিলে যায় তাহলে পরেরটায় আসতে হবে যে নাম্বার 200 এর জন্য কত, এরকম। তাহলে আমরা এরকম একটা ম্যাথ দেখে ফেলি বা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আর কিভাবে কি জিনিসগুলো আছে। আচ্ছা, এই ক্লাসিফিকেশনের পরে আপনি যখন A1A অথবা A1B এই ক্লাসিফিকেশনটা করে ফেলবেন, তখন আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে গ্রুপ ইন্ডেক্স, জিআই গ্রুপ ইন্ডেক্স। আচ্ছা, গ্রুপ ইন্ডেক্স এই ইকুয়েশনটা 5.1, এটা কি কাজে লাগে সেটাও একটু বলে দিচ্ছি। To evaluate the quality of a soil as a highway subgrade material, one must also incorporate a number called the group index with the groups and subgroups of the soil. This index is written in parentheses after the group or subgroup designation. The group index is given by the equation. এখন এই যে গ্রুপ ইন্ডেক্স 5.1, এইটা হচ্ছে আমাদের এই গ্রানুলার সয়েলের জন্য। এখন গ্রুপ ইন্ডেক্সটা কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি আগে একটা ম্যাথ দেখাই, তাহলে আপনারা মোটামুটি আরো একটু ক্লিয়ার হবেন। আর ইকুয়েশনটাকে দেয়া থাকবে না, তখন আপনাদের লিখে নিতে হবে।
আচ্ছা, চার্টও আমাদের ইউজ করতে হবে, সাথে সাথে আমাদের ম্যাথটাও দেখতে হবে। সো একটু সবাই একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল 5.2, এক্সাম্পল 5.2। তাহলে দেখেন আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে। দ্য রেজাল্টস অফ দ্য পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ এ সয়েল আর এস ফলোস। 10 নাম্বার সিফ দিয়ে কতটুকু পাস করছে? 42। আর নাম্বার 40 দিয়ে পাস করছে কত? 35। এবং নাম্বার 200 দিয়ে কত? 20%। তাহলে আপনার টোটাল স্যাম্পল যদি 100 গ্রামের হয় আর তার মধ্যে 20%, 20% কত হবে? 20 গ্রাম। সেই 20 গ্রাম কি দিয়ে পাস করছে? 200 দিয়ে। তাহলে এখন আপনি আমাকে বলেন সেটা কি গ্রানুলার সয়েল নাকি সিল্ট ক্লে ম্যাটেরিয়ালস? অবশ্যই গ্রানুলার ম্যাটেরিয়ালস। কারণ কি? কারণ 35% এর নিচে আছে, আপনারা দিয়েছে হচ্ছে 20। 200 নাম্বার সিফ দিয়ে আপনার পাস করছে 20%। আপনাকে তো মিনিমাম 35 ক্রস করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে লেস দেন 35, তাহলে এটা হয়ে যাবে কি? গ্রানুলার ম্যাটেরিয়ালস। তাহলে চার্ট ইউজ করতে হবে কোনটা? এই যে প্রথমটা। আপনার কিন্তু এই নিচেরটা ইউজ করলে হবে না, ঠিক আছে? পরীক্ষার সময় যেন কনফিউশন না হয় যে কি কোন চার্ট ইউজ করব। পরীক্ষার সময় কিন্তু চার্ট দুটো একসাথেই দেয়া থাকে। তো আচ্ছা, প্রথম চার্ট যদি চলে আসে, যেহেতু 20%, আচ্ছা 20% এবং বলেছে দেখেন লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট অফ দ্য -40 নাম্বার for 40 fraction of the soil are 25 and 20। লিকুইড লিমিট দেওয়া আছে 25 এবং প্লাস্টিক লিমিট দেওয়া আছে 20। প্লাস্টিক লিমিট না, অ্যাকচুয়ালি প্লাস্টিসিটি ইন্ডেক্স মনে হয়, একটু দেখে নেই। না, এটা হচ্ছে প্লাস্টিক লিমিট দেওয়া আছে। প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা বের করতে পারবো, সমস্যা নেই। লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, সেটাই হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। ওটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে প্রথমে আপনাকে পার্সেন্টেজ অফ এই ক্লে ফ্র্যাকশন এটা দিয়ে দিয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ পার্টিকেল ডিস্ট্রিবিউশন সেটা দিয়ে দিয়েছে। নাম্বার 10 সিভ, নাম্বার 40 এবং নাম্বার 200। দ্য লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট অফ দ্য লিকুইড লিমিট কত দেওয়া আছে? 25 এন্ড প্লাস্টিক লিমিট দেওয়া আছে হচ্ছে 20। এখন আপনাকে চার্টে দিয়ে দিয়েছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। কি দিয়ে দিয়েছে? প্লাস্টিসিটি ইন্ডেক্স। এখন প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে কি? প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে আমি এখানে লিখে দিচ্ছি, পরবর্তীতে যদিও আপনাদের পড়ানো হবে, সমস্যা নাই। সো প্লাস্টিসিটি ইন্ডেক্স পিআই, ঠিক আছে? প্লাস্টিসিটি ইন্ডেক্স পিআই ইজ ইকুয়ালস টু হচ্ছে এলএল, অর্থাৎ লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। বুঝতে পেরেছেন? তাহলে লিকুইড লিমিট আপনাকে কত দিয়ে দিয়েছে? লিকুইড লিমিট দিয়ে দিয়েছে যে 25, আর প্লাস্টিক লিমিট কত দিয়ে দিয়েছে? 20। তাহলে এটার অ্যান্সার কত হবে? 5। 25 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 5। এখন আপনাকে প্লাস্টিসিটি ইন্ডেক্স এইটার ভ্যালু কিন্তু আপনার চলে এসেছে, এইটুকুই আর কি, আর কিছু না। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে আমাদের এই তিনটা বিষয়ের হিসাবটা করতে হবে, যে নাম্বার 10 দিয়ে 42 যাচ্ছে। নাম্বার 10 দিয়ে কত যাচ্ছে? 42। তাহলে আসেন, চার্ট কোনটা? এই প্রথমটা, প্রথম চার্টটা। আচ্ছা, তো নাম্বার 10 দিয়ে যাচ্ছে হচ্ছে 42, আর আপনাকে A1A অ্যালাউ করছে কত? 50। তার মানে 42 সেটা কি 50 এর নিচে আছে, তাহলে এটা চলবে। আপনাকে অ্যালাউ করছে 50 পর্যন্ত যেতে, কিন্তু আপনার আছে কত? 42। তাহলে তো আপনি ইজিলি যেতে পারছেন A1A তে। এই যে A1A। এবার আসেন নাম্বার 40 চেক করি আমরা। নাম্বার 40 তে অ্যালাউ করছে কত? 30 ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আপনি 30 পর্যন্ত পারবেন। আর আপনাকে কোশ্চেনে দিয়েছে কত? 35। মিললো? মিললো না কিন্তু। কোশ্চেনে দিয়েছে 35 আর আপনার আছে কত? 30। ম্যাক্সিমাম 30 পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে, কিন্তু আপনার আছে হচ্ছে 35। তাহলে আপনার জন্য A1A এটা ক্রস হয়ে গেল। A1A কি? ক্রস হয়ে গেল। এখন আপনি কোথায় যাবেন? A1B তে যাবেন। তাহলে দেখেন A1B এর পর কিন্তু কোনোটাতেই এই নাম্বার 10 এর কোনো দরকার পড়ে নাই। বুঝতে পেরেছেন? তাহলে A1A সয়েলের জন্য শুধুমাত্র নাম্বার 10টা দরকার ছিল। যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনার বাকিগুলোর জন্য নাম্বার 10 আর দেখার দরকার নেই। তাহলে আপনি দেখবেন কি কি? নাম্বার 40 এবং নাম্বার 200 A1B তে চলে আসার পর।
আচ্ছা, A1B তে কি আছে দেখেন, নাম্বার 40 এর জন্য 35, নাম্বার 40 এর জন্য 35। এখন দেখেন কত এলাও করছে A1B, 50, আর আপনার আছে কত 35। তাহলে কিন্তু ইজিলি আপনি এই নাম্বার 40টা এখানে অ্যালাউ করছে, আপনাকে ম্যাক্সিমাম 50% অ্যালাউ করতে দিচ্ছে নাম্বার 40 দিয়ে, সিভ নাম্বার। আর আপনি আপনার স্যাম্পলে কতটুকু নাম্বার 40 দিয়ে যাচ্ছে 35, তাহলে আপনার জন্য কিন্তু এটা ঠিক আছে, চলবে। এখন এই যে নাম্বার 40, তারপর কোনটা দেখব, নাম্বার 200। নাম্বার 200 এ অ্যালাউ করছে কত 25, আর আপনার কোশ্চেনে দেওয়া আছে কত দেখেন 20 দেওয়া আছে, তাহলে কি ইজিলি হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের যে যখন আমরা খাতায় লিখবো বা পরীক্ষার সময় লিখবো, তখন দেখেন এই যে এইভাবে আমরা জিনিসটাকে ছোট করে নিয়ে আসব। যে প্যারামিটার লিখবে একপাশে, স্পেসিফিকেশন ইন টেবিল 5.1, এটা কিন্তু টেবিলেরই অংশ, আপনি জাস্ট খাতায় এভাবে লিখবেন যে আপনার 50 অ্যালাউ করছে, 25 অ্যালাউ করছে, বুঝতে পেরেছেন। আর প্যারামিটারস অফ দ্য গিভেন সেল 35 and 20, 35 কোথায়, এই যে 35, আর এই হচ্ছে 20, 50, 25। এখন আসেন, আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে 5, কত 5। আচ্ছা, আমাদের কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আমরা কিন্তু A1B তে আছি, A1B। আচ্ছা, এর জন্য দেখেন লিকুইড লিমিটের আবার কোনো ভ্যালু দেয়া নাই, লিকুইড লিমিটের কোনো ভ্যালু দেয়া নাই, কিন্তু প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 6 ম্যাক্স। কত দেয়া আছে, ম্যাক্সিমাম 6, আর আমাদের কত আসছে 5, তাহলে কিন্তু আমাদের জন্য এইটাও ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু এখানে হয়ে গেল। ম্যাক্সিমাম 50 অ্যালাউ করছে, আমাদের আছে হচ্ছে 35। ম্যাক্সিমাম 25 অ্যালাউ করছে, আমাদের কিন্তু আছে 20। এখানে 6 অ্যালাউ করছে, আমাদের আছে হচ্ছে 5। তাহলে তিনটা ক্রাইটেরিয়াই সে এখানে মিলিয়ে ফেললো, মানে তিনটা ক্রাইটেরিয়া মিলে গেল। এই যে দেখেন এখানেও এইভাবেই লিখে দিয়েছি যে 50 ম্যাক্স, 25 ম্যাক্স, 6 ম্যাক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিসিটি, প্লাস্টিক লিমিট, 25 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 5। তাহলে অ্যালাউ করছে হচ্ছে 5, আমাদের আছে অ্যালাউ করছে হচ্ছে 6, আমাদের আছে হচ্ছে 5। তাহলে আমাদের কিন্তু এই তিনটা ক্রাইটেরিয়া মিলে গেল, আমাদের কিন্তু আর দেখার দরকার নেই কোথায় যাচ্ছে না যাচ্ছে। তাহলে এখন পরীক্ষার সময় সুন্দর মতো লিখবেন A1B, এটা হচ্ছে সয়েলটা এই গ্রুপের আন্ডারে পড়ছে, বুঝতে পারছেন। খুবই সহজ জিনিস, খুব কঠিন কোনো কিছুই না। A1B এর আন্ডারে আমার এই সয়েলটা পড়ছে। তো আরেকটা বিষয় জানা আছে যে গ্রুপ ইন্ডেক্সের কথা যেটা বললাম, যে গ্রুপ ইন্ডেক্সটা আপনারা কিভাবে বের করবেন। যদি গ্রানুলার সয়েল হয় তাহলে 5.1 ইকুয়েশনটা ব্যবহার করবেন, যদি গ্রানুলার সয়েল হয় তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করবেন 5.1। আচ্ছা, এখানে গ্রুপ ইন্ডেক্সের কিছু কথাবার্তা বলা আছে, আমি সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। আর এই যে স্যার প্লাস্টিসিটির একটু ডেফিনেশন আছে। হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাম্বার বলেন, 10 আমি টা শুনতে আমরা পাচ্ছি। এখানে বাদ দিলাম, ওটা আবার একটু যদি রিপিট করতেন। নাম্বার 10 কেন বাদ দিলাম, নাম্বার 10 তো উপরে হচ্ছে এই যে 50 অ্যালাউ করছে, আমাদের আছে হচ্ছে 42, কিন্তু নাম্বার 40 তে গিয়ে এই A1 এটা মিলছে না, সেটা আমাদের অ্যালাউ করতে হচ্ছে 30, আমাদের আছে হচ্ছে 35। তাহলে প্রথমে মিলার পর তারপরেরটা আবার চেক করতে হবে যে ওই গ্রুপে আর থাকতেছে কিনা। তো যেহেতু পরেরটাতে আর মিলছে না, সো সুতরাং আমরা এই A1A থেকে বের হয়ে আসলাম। আর পরের গুলোতে নাম্বার 10 এর কোনো ভ্যালুই দেওয়া নেই, অর্থাৎ পরের যে গ্রুপগুলো সেখানে নাম্বার 10 এর কোনো কনসিডারেশন নাই, এই কারণে নাম্বার 10 আর আমাদের হিসাব করার দরকার নেই। স্যার বুঝতে পারছি। প্রথমটায় যখন আপনি দেখবেন যে আপনি তো আর আগে থেকে জানেন না যে সেই সয়েলটা আপনার নাম্বার 10 এর জন্য আপনি প্রথমে চেক করবেন, অবশ্যই চেক করবেন। তাহলে নাম্বার 10 এর জন্য আপনার দেওয়া আছে 42, তাহলে 42 অবশ্যই 50 এর থেকে কম। তাহলে প্রথমটা মিলছে, প্রথমটা ঠিক আছে, কিন্তু আপনার নাম্বার 40 এবং নাম্বার 200 এটা তো দেখতে হবে ধীরে ধীরে। তো যখন আমি নাম্বার 40 চেক করতে গিয়েছি তখন আর A1A তে সেই সয়েলটা আর থাকে নাই, এই কারণে আমরা এই A1A টাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে A1A বাদ দিলে কোথায় যাবেন, A1B তে। তখন আপনার দেখেন নাম্বার 10 এর কোনো ভ্যালু নাই, সো এটা বাদ। এর বাকি যেগুলো আছে সেগুলো মিলে গেছে, মিলে যাওয়ার কারণে আমরা
এই সয়েলটাকে A1B হিসেবে কনসিডার করছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। তো এখানে ওই যে ইসের কথাবার্তাগুলো বলা আছে যে গ্রেন সাইজ কত থেকে কত হলে সেটাকে আমরা অ্যাস্টোর আন্ডারে সিল্ড ক্লে এসব কথাবার্তা বলতে পারবো আগের আগের মতোই আর কি। এই যে গ্রাভেল সাইজ পাসিং 75 মিলিমিটার সিভ, আমরা যেটা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করি সিভ অ্যানালাইসিস সেটা এইটাই সেম, একটু দেখে নিন। আচ্ছা, আর গ্রুপ ইন্ডেক্সটা তো বললাম এইভাবে করতে। আর একটা কথা আমি আপনাদের দেখাতে চাই, সেটা কোথায় আছে, আচ্ছা এই যে দেখেন, the group index of soils belonging to group A1A, A1B, A24, A25, A3 are always 0. আবারও বলছি, A1A, A1B, A24, A25, A3 is always 0. আবার আরো একটা কথা আছে, অর্থাৎ এটা গ্রুপ ইন্ডেক্স সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছে যে কি কি কারণে গ্রুপ ইন্ডেক্স আসতে পারে বা গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু কত হতে পারে। ইলডস এ নেগেটিভ ভ্যালু যদি আপনাদের রেজাল্ট, এই যে আমি আপনাদের তো ইকুয়েশনটা লিখতে দিব তাই না, তারপরে এই যে F200 হচ্ছে 200 নাম্বার সিভ দিয়ে যতটুকু পাস করছে সেটা। লিকুইড লিমিট দেখেন, লিকুইড লিমিট আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে, এই যে যেমন এখানেও কোশ্চেনে দেওয়া ছিল লিকুইড লিমিট কত, লিকুইড লিমিট কত দেওয়া ছিল, এই যে লিকুইড লিমিট হচ্ছে 25, 25, ওকে। আর প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা কিভাবে বের করলাম, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, সেখান থেকে আমরা প্লাস্টিসিটি ইন্ডেক্সটা বের করে আনলাম। তাহলে এই ইকুয়েশনে বসানোর পর যদি আপনার রেজাল্ট মাইনাস আসে তাহলে কিন্তু সেই রেজাল্টটা হয়ে যাবে 0। এই যে দেখেন এখানে সেই কথাগুলো লেখা আছে, আমি জাস্ট এই জিনিসগুলো আপনাদের একটু বোঝানোর ট্রাই করছি। নেগেটিভ ভ্যালু হলে গ্রুপ ইন্ডেক্স হয়ে যাবে 0, নেগেটিভ ভ্যালু হলে গ্রুপ ইন্ডেক্স হয়ে যাবে 0। এবং আপনারা খেয়াল করবেন যে A1A, A1B, A24, A25 এগুলোর জন্য সবসময় 0 হবে। তো আপনাদের সয়েলটা যদি কোনো কারণে এগুলোতে পড়ে যায় তাহলে আপনারা জাস্ট ডিরেক্ট লিখে দিতে পারবেন। এই যে দেখেন আমাদের সয়েলটা কোথায় পড়েছে, A1B তে। এখন আমাদের কাজ কি, গ্রুপ ইন্ডেক্স বের করা। তাহলে A1B এর জন্য অলরেডি 0ই আছে, সবসময় 0ই হবে। এটা আপনাদের ক্যালকুলেশন যদি করে দেখান, করলেন, না করলেও 0ই লিখবেন। কথা বুঝতে পারছেন? কারণ এটা এভাবেই তারা দেখে এসেছে। তাহলে গ্রুপ ইন্ডেক্স কি হবে, এই যে দেখেন A1B, এই যে ব্র্যাকেট দিয়ে 0 লিখে দিয়েছে, ব্র্যাকেট দিয়ে কি হয়েছে 0 লিখে দিয়েছে। আপনার যদি রেজাল্ট আসে 10, আপনি লিখবেন 10, যদি 50 তাহলে 50। এবং গ্রুপ ইন্ডেক্স সম্পর্কে আপনারা আরো একটু ভালো মতো আইডিয়া পাওয়ার জন্য আপনারা একটু নিজেরা পড়াশোনা করে দেখতে পারেন। এখানেও কিছু কথাবার্তাগুলো লেখা আছে যে গ্রুপ ইন্ডেক্স কি কারণে লেখা, মানে কি কাজ করে। টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ সয়েল অ্যাজ এ হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়াল, one must also incorporate a number called group index with the groups and subgroups of the soil. মেবি এটার মান, এটার হচ্ছে কোনো আপার লিমিট নেই, there is no upper limit for the group index, যত বেশি হবে তত ভালো। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এক্সাম্পল 5.2 টা দেখলাম, এক্সাম্পল 5.3 টাও আমরা দেখি এবং দেখে এটা শেষ করি আজকের ক্লাস। এক্সাম্পল 5.3 টা আমরা একটু দেখব, সেটা হচ্ছে 95% of a soil passes through number 200 sieve। তাহলে 200 নাম্বার সিভ দিয়ে কতটুকু পাস করছে, আমি এটা একটু দ্রুত যাব যেহেতু আগেরটাতে অনেক সময় নিয়ে আমি এক্সপ্লেন করেছি, আমি আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝে ফেলবেন। সো 200 নাম্বার দিয়ে কতটুকু পাস করেছে, 95%। এবং and has a liquid limit of 60, এখানে লিকুইড লিমিট কত 60 এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স কত 40। ক্লাসিফাই দ্য সয়েল বাই অ্যাস্টো সিস্টেম, তাহলে নাম্বার 200 দিয়ে পাস করছে হচ্ছে 95%। তাহলে সেটা কি হয়ে গেল, সেটা কি আর গ্রানুলার থাকলো, সেটা কিন্তু এই যে সেকেন্ড যে আমাদের যে ক্লাসিফিকেশন সেটার আন্ডারে চলে এসেছে। তাহলে নাম্বার 200 দিয়ে কতটুকু পাস করছে 95%, হিউজ। টোটাল স্যাম্পলের সবকিছুই চলে গেছে 200 নাম্বার দিয়ে। তাহলে এখন দেখেন ক্লাসিফিকেশন, জেনারেল ক্লাসিফিকেশন, গ্রুপ ক্লাসিফিকেশন। এখানে দেখেন সিভ অ্যানালাইসিসের রেজাল্ট আগের মতোই দেয়া আছে যে নাম্বার 10, নাম্বার 40, 200, এটা তো তারা আসলে এটাকে এস্টাবলিশ করেছে। তো কেন তারা নাম্বার 10, নাম্বার 40 এবং নাম্বার 200 কে দেখছে সেটা তো আপনারা সঠিকভাবে এরকম বলতে পারছি না এই মুহূর্তে। আপাতত হচ্ছে 200 যেটা, সেটা তো আমাদের লাগছেই, সেটা তো ইম্পর্টেন্স আমরা বুঝতেই পারছি। তো 200 দিয়ে যদি হচ্ছে 35% এর বেশি পাস করে যাচ্ছে তাহলে সেটাকে আমরা সিল্ড ক্লে ম্যাটেরিয়ালস অথবা এই চার্টের আন্ডারে নিয়ে আসব। তাহলে আমাদের কত যাচ্ছে 95, তাহলে অনেক বেশি। সেই কারণে আমাদের সেকেন্ড স্লট, সরি স্লট বলছি, সেকেন্ড যে এই টেবিলটা আছে এইটা আমাদের ব্যবহার করতে হবে।
তো A4 A5 A6 A7 এটা হচ্ছে এখান থেকে কন্টিনিউ হয়েছে, যেহেতু এখানে হচ্ছে A1 A3 A3 পর্যন্ত ছিল, সেখান থেকে A4 A5 A6 A7 এটা তো কন্টিনিউয়াস চার্ট, তাই না? আইদার সেই গ্রাভেল হবে অথবা হচ্ছে মানে আইদার সেই গ্রানুলার হবে অথবা সিল্ট ক্লে হবে। তো এখন দেখেন কোশ্চেনে আমাদের জন্য কি দিয়েছে। কোশ্চেনে দিয়েছে যে নাম্বার 200 দিয়ে পাস করছে হচ্ছে 95%, নাম্বার 200 দিয়ে পাস করছে, লিকুইড লিমিট আছে 60 আর প্লাস্টিসিটি ইন্ডেক্স আছে 40। তাহলে 95 আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, সো প্রথমে দেখেন আমাদের যে নাম্বার 200 এটার জন্য A4 এ কি দেয়া আছে, 36 মিনিমাম। কত দেয়া আছে? 36 মিনিমাম। এবং দেখেন আপনি কিন্তু প্রত্যেকটাতে দেখবেন 36 মিনিমাম দেয়া আছে। এর কারণ কি? এর কারণটা কি? কারণ এইখানে সিল্ট ক্লে ম্যাটেরিয়াল হতে হলে তো অবশ্যই 35 এর উপরে যেতে হবে। তাহলে 35 এর উপরে কি আছে? 36। তো এই জন্য বেসিক সবগুলোর জন্যই 36 ধরে নেওয়া আছে। এবং এখানেও দেখেন, উপরেও দেখেন 35 ম্যাক্স দেওয়া আছে, এর বেশি কিন্তু যেতে পারছে না, কারণ তাহলে কিন্তু আর গ্রানুলার ম্যাটেরিয়ালস থাকছে না। তো যাই হোক, লিকুইড লিমিট আমরা পরে দেখব। আপাতত আমরা নাম্বার 200 এর জন্য 36 মিনিমাম ধরে নিচ্ছি। তাহলে 36 মিনিমাম, তার মানে কি মিনিমাম 36, বেশি হলে সমস্যা নেই। তাহলে আমাদের কত দেওয়া আছে? 95, 95। আমরা কিন্তু বেশিতেই আছি, 36 থেকে 95। তাহলে এটা আমাদের জন্য ঠিক আছে, A4। পরের গুলোও কিন্তু 36, কিন্তু আমরা কিন্তু এখনো এখানে যেতে পারবো না, কারণ আমাদের নিচের দুইটা মিলতে হবে অথবা ক্রস হতে হবে, তারপরে আমরা এই পাশে যাব। বুঝতে পেরেছেন? আগেই 36 সবগুলো আছে যে কোনোটায় চলে যাবেন তা কিন্তু না, আপনাকে কিন্তু A4 এর সবগুলো ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে তারপরেই আপনি পরের ধাপে যেতে পারবেন, A4 থেকে বাস না হলে A5, তারপরে A6, তারপরে A7, এইভাবে। তাহলে লিকুইড লিমিট কত দেওয়া ছিল দেখেন, 5.3 তে লিকুইড লিমিট দেওয়া ছিল 60 আর প্লাস্টিসিটি ইন্ডেক্স দেওয়া ছিল 40। 60 40 একটু মনে রাখেন, তাহলে চার্ট দেখতে সুবিধা হবে। তাহলে লিকুইড লিমিট কত দেওয়া আছে? 40 ম্যাক্স, আমাদের কথা ছিল 60। তাহলে 58 আমাদেরটা হলো? তাহলে কিন্তু আমাদেরটা হলো না। তাহলে কিন্তু এই যে এইটা বাদ পড়ে গেল, এটা ক্রস। তাহলে একটা যদি বাদ পড়ে যায় তাহলে পুরোটাই ক্রস। এবার আসেন A5, A5 এ আসেন। A5 এর বেলায় কি দেখছি? 36 মিনিমাম, সেটা ঠিক আছে। 41 মিনিমাম, আমাদের কত? 60। 41 হচ্ছে মিনিমাম, তার মানে কি এর বেশি সে অ্যালাউ করবে, 45 হোক, 50 হোক, 60 হোক। তাহলে কিন্তু আমাদের এই 41 এটাও কিন্তু আমাদের মিলে যাচ্ছে। 36 ও মিললেও 41 ও মিললেও, কারণ কি লিকুইড লিমিট আমাদের আছে হচ্ছে 60 আর এখানে অ্যালাউ করছে কত? 41 মিনিমাম। সর্বনিম্ন হচ্ছে 41, তার মানে কি বেশি হলেও সমস্যা নেই। আর আমাদের আছে হচ্ছে 60, তাহলে এটা মিললো। প্লাস্টিসিটি ইন্ডেক্সের বেলায় আসেন, আমাদের আছে হচ্ছে 40, আর এখানে কত দেওয়া আছে? 10 ম্যাক্স। মিলল না তো। তাহলে এটা কিন্তু হলো না, তাহলে এটা ক্রস হলে A5 ক্রস হয়ে গেল। এবার দেখেন A6, A6 এ 36 মিলেছে, এইটা আবার মিলে নাই, এই যে 40 ম্যাক্স এটা আবার ক্রস হয়ে গেল, তাহলে A6 টাও ক্রস হয়ে গেল। এখন হওয়ার মাত্র আছেই A7। এখন A7 এর আবার দুইটা ভাগ আছে, A7 5 আর A7 6। এই দুইটার মধ্যে কোনটা হবে? কিভাবে হবে সেটা দেখছি। 36 মিলবে, 41 মিনিমাম এটাও মিলবে, কারণ আমাদের আছে হচ্ছে 60 আর এইখানে আছে 11 মিনিমাম আর আমাদের আছে কত? 40। তাহলে কিন্তু আমাদের তিনটাই মিলে গেল। কিন্তু মেলার পর আমাদের ডিসিশন কিন্তু A7 চলে আসছে, যেহেতু বাকি তিনটা হয় না অলরেডি আমরা বলতে পারি যে এটা A7। কিন্তু সেটা কি A7 5 নাকি A7 6 সেটা কিভাবে দেখব? সেটা দেখবেন হচ্ছে এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে। আপনার প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত? প্লাস্টিসিটি ইন্ডেক্স 40। পিআই মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স, পিআই মানে হচ্ছে এই যে এটা প্লাস্টিসিটি ইন্ডেক্স। এখন দেখেন প্লাস্টিসিটি ইন্ডেক্সের জন্য আপনার কি করতে হবে? এই যে প্লাস্টিসিটি ইন্ডেক্সের জন্য আপনাকে কি করতে হবে? লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স দেয়া আছে 40 আর লিকুইড লিমিট কত? 60। তাহলে দেখেন আপনাকে এখানে একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে এবং ডিসিশন নিতে হবে। তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে 40 আর লিকুইড লিমিট কত দেওয়া আছে? 60। তাহলে 60 - 30, আমি এই যে এইখানে যা করছে এই যে এই জায়গাটুকুতে
এই জায়গাটুকু থেকে যা হয়েছে সেটাই করছি। 60 মাইনাস 30 কত হয়? 30। এবার এই জায়গাটা একটু পড়েন, এখানে কি লেখা আছে। যদি প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু এইটার থেকে কম হয় বা বেশি হয়, এটার থেকে কি হয়েছে, এই যে এইটা হয়েছে বেশি, 40-এর থেকে তো 30 বড়। এই যে দেখেন, এই যে এই সেকেন্ডটা মিলে গেছে। যদি লিকুইড লিমিট -30 করলে যে ভ্যালুটা আসতো সেটা কত আসছে, লিকুইড লিমিট -30 করলে 30। যদি প্লাস্টিসিটি ইন্ডেক্সের থেকে সেটা বড় হয় তাহলে সেটা হয়ে যাবে A76। আর আমাদের কি এসেছে দেখেন, 60 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 30, তাহলে সেটা কি 40-এর থেকে ছোট। তাহলে আমাদের এই যে রেজাল্টটা হবে হচ্ছে A76। বুঝতে পেরেছেন? এটুকু খালি একটু বুঝতে হবে যে এটা A75 হবে নাকি A76 হবে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই যে লিকুইড লিমিট যেটা 60 সেটা আপনার আনা, এইটা থেকে -30 করা, তারপর সেটা দেখা যে প্লাস্টিসিটি ইন্ডেক্সের থেকে সেটার ভ্যালু কম নাকি বেশি। যদি কম হয় তাহলে A75, আর যদি বেশি হয় তাহলে A76। প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু যদি এইটার থেকে কম হয় তাহলে A75, আর যদি বেশি হয় তাহলে A76। এই হচ্ছে ডিসিশন। তাহলে আমাদের এটা কি আসছে দেখেন, A76 আসছে, এই যে A76। আর গ্রুপ ইন্ডেক্সটা কিভাবে বের করলাম, ওই যে ইকুয়েশন দিয়ে F200 - 35, এই যে পাশে হচ্ছে 42, এটা এভাবে লিখে দিবেন। এই হচ্ছে আপনার মানে কাজ খুবই সহজ। এটা অল্প কিছু মার্কের জন্য আসে ক্লাসিফিকেশনটা। তো যে কয়টা দেখালাম আপাতত এই কয়টা দেখেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওই চার্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে ডিসিশন দিয়ে এই জিনিসটা বের করে আনতে হবে, এবং গ্রুপ ইন্ডেক্স অবশ্যই লিখতে হবে। এখানে গ্রুপ ইন্ডেক্সের যে ইকুয়েশন, এটা হয়তো পরীক্ষার সময় দেওয়া থাকবে না, আর এই যে ইকুয়েশনটা আপনাদের একটু মাথায় নিয়ে আসতে হবে, এবং এখানে ভ্যালুগুলো ইনপুট করলে দেখেন কি কি আছে। F200 সেটার ভ্যালু কত, 95, আর লিকুইড লিমিটের ভ্যালু কত দেওয়া আছে, 60। এই যে লিকুইড লিমিট সমান সমান 60, প্লাস্টিসিটি ইন্ডেক্স পিআই কত, 40। তো এই সবগুলো রেজাল্ট করলে আপনার চলে আসবে 42। তাহলে আপনার ক্লাসিফিকেশনটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন ইজ A7642। বুঝতে পেরেছেন সবাই? তো এই পর্যন্ত হচ্ছে অ্যাস্টো। আমরা অ্যাস্টো পর্যন্ত শিখেছি, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে এই কাজগুলোকে কমপ্লিট করা যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, ফিক্স স্যার।